গুড ইভিনিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। রাইট স্মার্ট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা স্টুডেন্টস, সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি তোমাদের জীবন বিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আমরা আজকে কোন চ্যাপ্টারটা পড়াবো? দেখো, আজকে আমরা অলরেডি ক্লাস 8 মানে অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, যেটা মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, চ্যাপ্টারটা অলরেডি আমরা শুরু করেছি এবং আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস কমপ্লিট করেছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, তোমরা প্রত্যেকে পড়াশোনা করে এসেছো তো? কারণ আমি আমার ক্লাসে একটা জিনিস বলি যে আগের ক্লাসের পড়া অবশ্যই কিন্তু, এটা কিন্তু মাস্ট তোমাদেরকে পড়ে আসতে হবে, না হলে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে তোমরা, সেই ক্লাসে কিন্তু তোমরা বুঝতে পারবে না। হয়তো কিছু জিনিস বুঝতে পারলে, আবার কিছু জিনিস যেগুলো আগের ক্লাস রিলেটেড সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে ক্লাসটা করেছিলাম, ফসল কি, ফসলের বৈচিত্র্য এবং খারিফ ফসল, রবি ফসল, এই এই টপিকগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাস কমপ্লিট করেছিলাম। লাস্ট ক্লাসে যদি কেউ কোথাও বুঝতে সমস্যা হয়, কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে আজকের ক্লাসের প্রথমে আমাকে সেগুলো বলে দাও। তাহলে আমি সেই সমস্যাগুলো তোমাদের ক্লিয়ার করে বা সমাধান করে আজকের ক্লাসটা আমি শুরু করব। আমাকে খুব তাড়াতাড়ি বলো যে আমরা আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেখানে তোমাদের কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। চলো, ভেরি গুড। তাহলে তোমরা, ধরে নিচ্ছি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো। এই তো, বাহ, বুঝতে পেরেছো তাহলে সবাই। আচ্ছা, দেখি তোমরা কতটা পড়াশুনো করছো সেটা আমি একটু যাচাই করে নিই। এটা আমি প্রত্যেকটা ক্লাসেই করে থাকি। প্রত্যেকটা নতুন ক্লাস শুরু করার আগে এর এর ফলে কি হয় না, তোমাদের চর্চাটা থাকে, যে না, আমরা লাস্ট ক্লাসে কতটা কি পড়েছি, সেই ক্লাসটা আমি যতটুকু জিজ্ঞাসা করি সেটা তোমাদের উপকারের জন্যই আমি এটা করি। আচ্ছা, দেখি তোমরা কতটা পড়াশোনা করেছো। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম ফসল সম্বন্ধে, ফসল কি, ফসলের বৈচিত্র্য। আচ্ছা বলো তো, একটা কন্দ জাতীয় একটা ফসলের, একটা বা দুটো কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও তো, দেখি কে বলতে পারে। বাহ, ভেরি গুড। বাহ, এই তো ভালো আনসার পাচ্ছি সবার থেকে। কন্দ জাতীয় ফসল তাহলে কি? আলু এবং আদা। বাহ। আচ্ছা বলো তো, কন্দটা কোথায় থাকে এবং কন্দের কাজ কি? এই যে কন্দ জাতীয় ফসল, উদ্ভিদের যে কন্দ, সেটা কোথায় থাকে এবং এর কাজ কি বলো তো? দেখি, ক্লাস প্রত্যেকে খুব খুঁটিয়ে করলে তবে কিন্তু এই আনসারটা দিতে পারবে। যারা কিন্তু ক্লাস ভালোভাবে করবে না তারা কিন্তু আনসার দিতে পারবে না। ভেরি গুড। তাহলে কোথায় না, কাণ্ড এবং শিকড়ের মধ্যবর্তী জায়গায় এই কন্দ উপস্থিত থাকে এবং এর কাজ কি? এর কাজ হলো কাণ্ড এবং শিকড় দ্বারা যে পুষ্টি প্রদান হচ্ছে উদ্ভিদ দেহে, সেটা সঞ্চয় করে রাখা। এবং সেই সঞ্চয় করে রাখা কিসের জন্য? পরবর্তীকালে সেই উদ্ভিদটা যখন গ্রো করবে বা বেড়ে উঠবে, সেই পুষ্টিটা তখন কাজে লাগবে। তাহলে কন্দের কাজ হলো সেটা। আচ্ছা স্টুডেন্টস, বলো তো, আরো একটা কোয়েশ্চেন করি তোমাদেরকে। তন্দুল জাতীয় ফসলের উদাহরণ দাও তো। ভেরি গুড। তাহলে কি না, ধান, গম ইত্যাদি হলো তন্দুল জাতীয় ফসল। আর তন্দুল কথার মানে বলেছিলাম কি না, ভাত বা ধান বলতে পারো। আচ্ছা, একটা তন্তু জাতীয় ফসলের এক্সাম্পল দাও দেখি। এটা খুবই সহজ, নামের মধ্যে উত্তর রয়েছে।
তাহলে কি না তুলো এবং পাট। বাহ, খুব সুন্দর। যেভাবে আনসার পাচ্ছি তাতে আমি মোটামুটি সন্তুষ্ট যে না অ্যাটলিস্ট তোমরা পড়াশোনাটা করছো, এটাই আমার ভালো লাগছে। আমার এটা একটা প্রশান্তির কারণ যে না আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের থেকেও ভালো মতো রেসপন্স পাচ্ছি। এর ফলে কি হবে না আমার তোমাদেরকে ভালো মতো পড়াতে আরো কি হবে না আমার ইচ্ছে হবে যে না আমি যেটা পড়াচ্ছি ওরা সেটা নিতে পারছে, তাহলে আমারও একটা দায়িত্ব থাকে আরো তোমাদেরকে বেশি কিছু দেওয়ার। চলো তাহলে, পড়াশোনা করেছো দেখছি ভালোই। আচ্ছা আর একটা বলো তো, খারিফ ফসল, খারিফ ফসলের এক্সাম্পল দাও তো বা উদাহরণ দাও তো কয়েকটি। বাহ, খুব তাড়াতাড়ি আনসার পেলাম। তাহলে কি ধান, ভুট্টা ইত্যাদি কিন্তু কি না খারিফ ফসলের উদাহরণ। আর একটা রবি ফসলের উদাহরণ দাও তো, একটা দিলেই হবে বলো। ভেরি গুড, তাহলে কি একটি রবি ফসল হলো গম। আচ্ছা, খারিফ ফসল কখন চাষ করা হয়? বছরের কোন সময় খারিফ ফসল চাষ করা হয়? গরমের সময়, ঠিক আছে, কিন্তু কোন মাসে? জুন জুলাই। খারিফ ফসল সব সময় মনে রাখবে গরমের সময়। ভেরি গুড, এটা একটা পয়েন্ট যে গরমের সময়। আর কোন সময় তোমাদের গরমটা পড়ে দেখবে ঠিক জুন জুলাই, এই সময়টা গরমের দাপাদাপিটা বেশি থাকে বা গরমের প্রভাবটা বেশি থাকে। তাহলে কখন না জুন জুলাইয়ে খারিফ ফসলের চাষ শুরু হচ্ছে আর শেষ হয় কখন না সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে। আচ্ছা, রবি ফসল শুরু হচ্ছে তাহলে কখন? ভেরি গুড, এটা খুবই, যে এই লিঙ্কটা ধরতে পারবে সে এই দুটো ফসল কখন হয় কখন শেষ হয় বলে দিতে পারবে। কারণ একটা বছরে দেখো সার্কুলেট করে ফসল উৎপাদন হচ্ছে, একটা নির্দিষ্ট সময় অবধি হচ্ছে খারিফ ফসল আর একটা নির্দিষ্ট সময় অবধি কি হয় না রবি ফসল। তাহলে খারিফ ফসল কখন হচ্ছে না জুন জুলাই দিয়ে শুরু হচ্ছে আর সেপ্টেম্বর অক্টোবর মাসে শেষ হচ্ছে। আর রবি ফসল কখন শুরু হচ্ছে? খারিফ ফসল শেষ মানে রবি ফসল শুরু। তাহলে রবি ফসল হচ্ছে অক্টোবর নভেম্বর দিয়ে রবি ফসলের চাষ শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কখন না মার্চ এপ্রিল। কারণ জুন জুলাই দিয়ে কি চালু হচ্ছে না খারিফ ফসল। চল, আমি খুবই সন্তুষ্ট তোমরা যেভাবে রিপ্লাই দিচ্ছ বা যেভাবে আনসার করছো, তাতে আমার খুবই ভালো লাগছে। যাই হোক, এইরকম ভাবে পড়াশোনাটা করো, আমার ভালো লাগাতে তো কিছু নয়, তোমরা পড়াশোনাটা করছো এটাই মেন পয়েন্ট। এবং এইভাবে তোমরা পড়াশোনা করো, তোমাদের জন্য খুবই ভালো হবে সেটা। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখান দিয়ে শুরু করছি। আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম কৃষি কাজের, যে কৃষি কাজের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো দিয়ে। দেখো কৃষি কাজের আলোচ্য বিষয়গুলি কি ছিল, যে কৃষি কাজের মধ্যে কি কি জিনিস পড়ে? চাষের জমির মাটি তৈরি করা প্রথমে, তারপর কি না বীজ বপন করা বা বীজ বোনা, তারপরে আসছে কি না সার প্রয়োগ, সার প্রয়োগ করার পরে জল দেওয়ার প্রয়োজন হয়, তারপরে কি না জলসেচ, তারপরে কি ছিল না আগাছা দমন। জল টল দেওয়া হলো, সার দেওয়া হলো, বীজ বপন করা হলো, চাষের চাষযোগ্য মাটি তৈরি করা হলো। তারপরে যদি যেখানে ফসল ফলানোর জন্য যে জায়গাটা বীজ বপন করলাম সেখানে যদি আগাছা জন্মায়, তাহলে তো ফসলের ফলন ভালো হবে না, বা ফসলের ফলন ভালো হতে গেলে হতে দেবে না আগাছাগুলো। সেই জন্য কি করতে হবে না আগাছা কিন্তু দমন করতে হবে বা আগাছা পরিষ্কার করতে হবে। তারপরে দেখো ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। ক্ষতিকারক বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যেগুলো ফসলকে কি করবে না হার্ম করবে বা ফসলের বাড়তে দেবে না, সেইগুলো কি করতে হবে না তাদের হাত থেকে বাঁচাতে হবে। আচ্ছা, ফসল তোলা, তারপরে কি আছে ফসল তোলা আর ফসল তুলে নেওয়ার পরে ফসল সঞ্চয় করে রাখা। এগুলো কিন্তু প্রত্যেকটা কৃষি কাজের মধ্যে আলোচ্য বিষয়। আমরা এই প্রত্যেকটা যে ধাপ একটা কৃষিকাজের, যে ধাপগুলো দেখছো 7টি ধাপ, সেই ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। যতটা
হয়। প্রথমে দেখো, চাষের জমির মাটি তৈরি করা, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। যে জায়গায় একটা জিনিস যেখানে বড় হচ্ছে, তার সবসময় একটা কথা তোমরা শুনবে, যার গোড়া ভালো তার আগাও ভালো। তো যে জায়গা দিয়ে একটা উদ্ভিদ বেড়ে উঠবে, সেই জায়গাটা যদি নড়বড়ে হয় বা সেই জায়গাটা যদি ভালো না হয়, উর্বরশীল না হয়, তাহলে যে জিনিসটা সেখান দিয়ে বেড়ে উঠবে সেটা কিন্তু অতটা শক্তিশালী এবং উন্নত মানের হবে না। সুতরাং উদ্ভিদ কোথা দিয়ে বাড়ে না, মাটি দিয়ে বেড়ে মাটিতে জন্মায়। সেই যেখানে জন্মাবে সেই মাটিটা কিন্তু চাষযোগ্য জমির মাটি হিসেবে তৈরি করতে হবে। সেটা কিভাবে দেখো, বীজের অঙ্কুরোদ্গম আর উদ্ভিদের বেড়ে ওঠার মাধ্যম হলো মাটি, কি তাই তো? বীজের একটা ছোট্ট বীজ, একটা ছোট্ট দানা ফেলা হলো এক জায়গায়, তার থেকে কি হয়, অঙ্কুরোদ্গম হয়। আর তারপরেও যে কি হয় না, উদ্ভিদ আস্তে আস্তে বেড়ে ওঠে। সেইটার মাধ্যম কে না, মাটি। মাটিটা মাধ্যম হিসেবে কাজ করছে, কারণ মাটির উপরেই জন্মাচ্ছে। প্রথমে হচ্ছে অঙ্কুরোদ্গম, তারপর হচ্ছে কিনা বৃদ্ধি পাচ্ছে, একটা উদ্ভিদে পরিণত হচ্ছে, একটা বৃক্ষে পরিণত হয়। তার মাধ্যম কি না, মাটি। উদ্ভিদেরা জল আর নানান খনিজ মৌল পায় মাটি থেকে। একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আবার মাটি থেকে উদ্ভিদেরা পাচ্ছে, সেটা কি, জল এবং নানান খনিজ মৌল, যেগুলো উদ্ভিদের বেড়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বিভিন্ন ধরনের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের মাটি। পরিবেশে নিশ্চয়ই এক ধরনের উদ্ভিদ নেই, অনেক ধরনের উদ্ভিদ রয়েছে, এবং সব ধরনের উদ্ভিদের সমান চাহিদা থাকে না বেড়ে ওঠার জন্য, কি তাই তো? ঠিক তেমনি বিভিন্ন ধরনের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন ধরনের মাটি। তাই কোনো ফসলের চাষ শুরু করার আগে মাটিকে চাষের উপযোগী করে তোলা খুবই জরুরি। বুঝতে পারলে এই পয়েন্টটা? দেখো, তোমাদের বাড়ির আশেপাশে দেখবে অনেক নারকেল গাছ হয় না? সেই নারকেল গাছে কি হয়, সবুজ ডাব হয়। সেই ডাব থেকে ডাব পরে নারকেলে পরিণত হয়। আবার দেখবে কিছু কিছু অন্যান্য জায়গার কিছু নারকেল গাছ আছে, সেগুলো আবার অনেকটা লম্বা হয়, আমাদের এখানকার সাধারণ নারকেল গাছের মতো নয়, অনেকটা লম্বা হয়। এবং কিছু কিছু ফল সেই নারকেল গাছ রয়েছে, সেই নারকেল গাছগুলোতে আবার সবুজ ফল হয় না, কিছুটা দেখবে অরেঞ্জ কালার টাইপের নারকেল হয়। তাহলে এটা একটা আলাদা নারকেল গাছের প্রজাতি। এই যে নারকেল গাছগুলো আমরা বেশিরভাগ দেখতে পাই কেরালা বা আরো ওই দিকটায়, সাউথের দিকে, সাউথ ইন্ডিয়ার দিকে, কেরালা, কর্ণাটকা, এই দিকে নারকেল গাছগুলো দেখবে আবার অন্য রকমের হয়। এখানে আমাদের এখানে যে নারকেল ডাব গাছে যতটা ফলন ধরে, ওখানে দেখবে একটা গাছে তার 4 গুণ ফলন ধরছে, কারণ ওটার বীজ আলাদা বা ওটার প্রজাতি আলাদা। ওই ধরনের প্রজাতি ধরো যদি আমি মনে করি আমার বাগানে আমি লাগাবো, তো ওখানে যে ওয়েদার, ওখানে যে পরিবেশ, ওখানে যে মাটির উর্বরতা, সেই মাটি নিশ্চয়ই তোমার বাগানে নেই। তাহলে ওখানকার মাটির মতো যদি আমার ওই ওখানকার যে প্রজাতিটা বেড়ে উঠছে, সেই প্রজাতিটা যদি আমি এখানে চাষ করতে চাই, তাহলে আমার মাটিটাকেও ওই জায়গার মাটির মতো উর্বরশীল করতে হবে। নইলে কি হবে, ওই প্রজাতিটা এখানে আর বাড়বে না বা মারা যাবে, বা ওখানে যেমন ফলন হচ্ছে এখানে কিন্তু তুমি যে আশায় গাছটা লাগাবে সে আশাটা পরিপূর্ণ হবে না, সেরকম ফলন দেবে না। আর সেরকম ফলন দেবে কখন, আমার বাগানের মাটিটা যদি আমি ওখানকার মাটির মতো উর্বরশীল করতে পারি, বা ওই উদ্ভিদটা যে মাটিতে ভালো ফলন দিচ্ছিল, সেই মাটির মতো যদি তৈরি করি আমার বাগানের মাটি, তাহলে আমার ওই উদ্ভিদটা কি হবে না, ভালো ফলন দেবে। এটা বলার কারণ হলো এটাই যে বিভিন্ন ধরনের উদ্ভিদের বেড়ে ওঠার জন্য প্রয়োজন হয় কি না, বিভিন্ন ধরনের মাটি, ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই কোনো ফসলের চাষ শুরু করার আগে মাটিকে চাষের উপযোগী করে তোলা খুবই জরুরি। বুঝতে পেরেছো তাহলে? চাষের জমির মাটিকে তাই উপর নিচ করা হয়, এর ফলে উদ্ভিদের মূল সহজে মাটির গভীরে যেতে পারে। আমরা চাষের যে জমি থাকে, সেই মাটিটাকে কি করি না, খুশি উপর নিচ করি,
লাঙল দিয়ে খোসা হয়। খোসা হলে কি হয়, নিচের মাটিটা উপরে আসে, উপরে মাটিটা নিচে যায়, যার ফলে কি হয়, উদ্ভিদের মূল সহজে মাটির গভীরে যেতে পারে। বুঝতে পেরেছো এটা? দেখো, মাটিতে থাকে বিভিন্ন খনিজ পদার্থ, জল, বায়ু, পচা গলা জৈব বস্তু আর বিভিন্ন জীব। মাটিতে তো বিভিন্ন ধরনের জিনিস থাকে, প্রচুর পরিমাণে প্রচুর রকমের ভ্যারাইটির জিনিসপত্র থাকে। তার মধ্যে কি থাকে না, খনিজ পদার্থ থাকে, জল থাকে, বায়ু থাকে, পচা গলা জৈব বস্তু আর বিভিন্ন জীবও থাকে। মাটি আলগা করলে, মাটিতে বায়ু চলাচল হলে তা কেঁচো আর মাটিতে বাস করা জীবাণুদের বেড়ে ওঠার পক্ষে সহায়ক হয়। দেখো, কেঁচো কিন্তু আমাদের উদ্ভিদের বেড়ে ওঠার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা জীব। কেঁচো কিন্তু মাটির উর্বরতাটাকে বাড়ায়। সেটা কিভাবে বাড়ায় আমরা পরে জানবো, আপাতত জেনে রাখো এটাই। তাহলে কি হয়, মাটি আলগা করলে মাটিতে বায়ু চলাচল হলে তা কেঁচো আর মাটিতে বাস করা জীবাণুদের বেড়ে ওঠার পক্ষে কি হয় না, সহায়ক হয়। ওইসব জীবেরা যে মাটিকে শুধু আরো আলগা করতে সাহায্য করে তাই নয়, এরা মাটির জৈব অংশ যা হিউমাস বাড়াতেও সাহায্য করে। হিউমাস মানে মাটির আর্দ্রতা বাড়াতেও কি করে না, সাহায্য করে। এইসব জীবেরা কৃষকের বন্ধুর মতোই কাজ করে। যেহেতু কৃষক কি চায়, মাটি উর্বরশীল মাটি চায়, যেহেতু ওইসব জীবেরা মাটিকে উর্বরশীল হতে সাহায্য করে, সেই জন্য কি হয় না, কৃষকের বন্ধুর মতোই এরা কাজ করে। মাটিতে বাস করা কিছু জীবাণু মৃত উদ্ভিদ বা প্রাণীদের দেহকে পচিয়ে ওইসব জীবের দেহে নানা যৌগ আর মৌলগুলিকে মাটিতে মিশিয়ে দেয়। মাটির মধ্যে বিভিন্ন ধরনের অণুজীব থাকে না, আমরা লাস্ট ক্লাসে পড়ে এসেছি অণুজীব সম্বন্ধে। মাটিতে যে বিভিন্ন ধরনের অণুজীব থাকে সেগুলো কি করে, মাটিতে থাকা বিভিন্ন ধরনের মৃত উদ্ভিদ বা প্রাণীদের দেহকে পচিয়ে ওইসব জীবের দেহে নানা যৌগ এবং মৌলগুলিকে কি করে না, মাটিতে মিশিয়ে দেয়। ফলে সেই জায়গার মাটিটা কি হয় না, উর্বরশীল হয়। এগুলোই উদ্ভিদের পুষ্টি উপাদান। তাহলে ওইগুলোই কি না, উদ্ভিদের কিন্তু পুষ্টি উপাদান, যারা উদ্ভিদকে পুষ্টি যোগান দেয়। তাদেরকে নিউট্রিয়েন্টসও বলা হয়, যা উদ্ভিদরা মাটি থেকে গ্রহণ করে। বুঝতে পারলে? তাহলে খুবই সিম্পল। চলো, ভেরি গুড। এর পরে দেখো এক ধরনের কি না, ভূমিকর্ষণের যন্ত্রপাতি। এই যে বলছিলাম মাটি আলগা করা, এই যে মাটি আলগা করে কিসের মাধ্যমে, সেই যে যন্ত্রপাতিগুলো ইউজ হয় বা ব্যবহার হয় সেগুলো সম্পর্কে দেখো আমরা দেখব। এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো চাষের জমির মাটির উপর নিচ করা আর মাটি আলগা করার গুরুত্ব। যে পদ্ধতিতে চাষের জমির মাটিকে উপর নিচ আর আলগা করা হয় তাকে বাংলায় বললে বলা হয় ভূমিকর্ষণ। এই যে মাটি আলগা করা বা মাটিকে উপর নিচ করা, এটাকে আমরা কি বলি না, ভূমিকর্ষণ। এই ভূমিকর্ষণে সাহায্য করে এমন কিছু যন্ত্রপাতি হলো লাঙল, বা ইংলিশে বলি প্লাভ। লাঙল কথাটি তোমরা সবাই শুনেছো বা দেখেছো। বহু প্রাচীনকাল থেকেই চাষের কাজে লাঙলের ব্যবহার হচ্ছে। জমি চাষ করা, মাটিতে সার মেশানো বা মাটি থেকে আগাছা তুলে ফেলার মতো নানান কাজে লাঙল ব্যবহার করা হয়। বর্তমানে দেশে কাঠের তৈরি লাঙলের জায়গা নিয়ে নিচ্ছে কি না, লোহার তৈরি লাঙল। আগে কি হতো না, কাঠের তৈরি লাঙল ব্যবহার করা হতো কি হিসেবে না, জমি চাষ করতে, মাটিতে সার মেশানো বা মাটি থেকে আগাছা তুলে ফেলার মতো নানান কাজ লাঙলের দ্বারা করা হতো। এখন কি হচ্ছে, সেই কাঠের লাঙলের পরিবর্তে কি হয় না, লোহার লাঙল ব্যবহার করা হচ্ছে বেশি। কারণ কাঠের লাঙলের চেয়ে লোহার লাঙল কি হয় না, স্থায়িত্ব বেশি, অনেক দিন কাজ করা যায়। কাঠের লাঙল ভেঙে যেতে পারে বা ক্ষয়িষ্ণু বেশি তুলনায় কার না, লোহার লাঙল। বুঝতে পারলে? দেখো, এছাড়াও আরো কিছু যন্ত্রপাতি রয়েছে। সেগুলি হলো, একটা হলো নিড়ানি, বা ইংলিশে বলা হয় হো। নিড়ানির সাহায্যে চাষের জমি থেকে আগাছা তুলে ফেলা আর মাটি আলগা করার কাজ করা হয়। নিড়ানি মানে একটা ছোট ধরনের যন্ত্র আছে, হ্যাঁ, আংটা টাইপের, তাকে আমরা নিড়ানি বলি। এগুলোর সাহায্যে কি হয় না, চাষের জমি থেকে আগাছা তুলে ফেলা আর মাটি আলগা করার কাজ করা হয়। এছাড়া কি আছে দেখো, কর্ষক বা কাল্টিভেটর।
তোমরা দেখবে কিছু ট্র্যাক্টর রয়েছে, সেই ট্র্যাক্টরের নিচে আমরা বলি ফাল, বাংলাতে আমরা ফাল বলি, সেটাকেই বলছি কর্ষক। কিছু আংটার মতো অংশ পিছনে লাগানো থাকে, যার ফলে কি হয়, জমি চাষ করা অনেক সহজ হয়, বা মাটি আলগা করা বা মাটি খোঁড়া অনেক সহজ হয়। বর্তমানে বড় বড় চাষের জমি কর্ষণ করতে ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে, ওই ট্রাক্টরের পেছনে কি লাগানো থাকে না, আংটার মতো কিছু লোহার অংশ লাগানো থাকে, সেগুলোকেই কর্ষক বলছি। তাহলে সেই কর্ষকের সাহায্যে খুব অল্প সময়ে অনেকটা জমি চাষ করে ফেলা যায়। তাহলে ওই কর্ষকের কাজ কি, খুব অল্প সময়ে কিন্তু অনেকটা জমি চাষ করে ফেলা যায়। তুমি নিজে হাতে কোদাল কুপিয়ে জমি মাটি আলগা করার চেয়ে তাহলে একটা ওই ট্রাক্টরের পিছনে যদি কর্ষক লাগিয়ে দেওয়া হয়, তাহলে ট্রাক্টর তো মেশিনে চলে, তাহলে অনেক তাড়াতাড়ি বেশি জমি চাষ করে ফেলা সম্ভব হয়। তার ফলে কি হয়, অনেক সময় জমি চষার আগে মাটিতে আবার জৈব সার মেশানো হয়। জমি যখন চষা হয় ট্রাক্টরের সাহায্যে, এবং ট্রাক্টরের পিছনে কি থাকে না, কর্ষক, এই ট্রাক্টরের কর্ষকের সাহায্যে জমি চাষ করার আগে কি করা হয়, না মাটিতে জৈব সার মেশানো হয়। এর ফলে কি হয়, মাটির সঙ্গে সার ভালোভাবে মিশে যেতে পারে, এবং কি হয়, তুমি যখন চাষ করার পরে জৈব সার মেশাতে যাবে, ছড়াবে, সেটা যতটা না মাটির সঙ্গে মিশবে, তুমি যখন আগে থেকে জৈব সারটা মাটিতে মিশিয়ে দিলে এবং তারপরে যদি কর্ষকের সাহায্যে কি করবে, চাষ করো, তাহলে কি হয় না, মাটির সঙ্গে সারটা ভালোভাবে মিশে যেতে পারে। বুঝতে পারলে তাহলে নিড়ানি কি এবং কর্ষকের কাজ কি? চলো, ভেরি গুড। দেখো, বীজ বপনের পরের প্রক্রিয়াটা কি না, বীজ বপন বা বীজ বোনা, সোয়িং অফ সিডস। বীজ বোনার ইংলিশে কি বলছে না, সোয়িং অফ সিডস। বীজ বপন বা বীজ বোনা হলো চাষের একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব। তাহলে কি বলছে দেখো, বীজ বপন, তো তুমি যখন মাটির চাষযোগ্য মাটি তৈরি করলে, এইবার যখন চাষ করবে তার জন্য মেন ইনগ্রেডিয়েন্টসটা কি, মেন উপাদান হলো বীজ। তুমি যে ফসলটা করবে সেই ফসলের বীজটা তো লাগাতে হবে, তারপরে তো উদ্ভিদ বাড়বে। তাহলে প্রথমে মাটি তৈরি করলে তারপরে কি করতে হবে না, বীজ বপন করতে হয়। এই বীজ বপন বা বীজ বোনা হলো চাষের একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব। বীজ বপনের আগে দেখে নেওয়া দরকার বীজগুলো ভালো গুণের অধিকারী, অর্থাৎ বীজগুলো সুস্থ, খরা ও অতিবৃষ্টি সহনক্ষম আর সংক্রমণ মুক্ত কিনা। তাহলে কতগুলো জিনিস এখানে অ্যাড আছে দেখো, আমি একটা একটা করে বলছি। তাহলে কি, বীজ বপন বা বীজ বোনা হলো চাষের একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব, এবং সেটা অবশ্যই, কারণ বীজ ছাড়া উদ্ভিদ হবে না। আবার সমস্ত বীজ দ্বারা কিন্তু উদ্ভিদ জন্মায় না। সুস্থ সবল বীজ হতে হবে, ভালো মানের বীজ হতে হবে, তবে কিন্তু সেই বীজ থেকে একটা উদ্ভিদ জন্মাবে বা একটা অঙ্কুরোদ্গম হবে, বা সেই বীজটা পরিবেশের প্রতিকূল পরিবেশেও সেই বীজটা জন্ম নিতে পারবে। তাহলে এই বীজ বপনের আগে আমরা আমাদের তাহলে কি কিসের উপর নজর রাখা দরকার, যে বীজগুলো কিন্তু ভালো গুণের অধিকারী কিনা, সেটা কিভাবে বুঝবো, বা বীজগুলো সুস্থ, খরা ও অতিবৃষ্টি সহনক্ষম। এই খরা এবং অতিবৃষ্টি এগুলো কি প্রতিকূল পরিবেশের একটা একটা উদাহরণ। খরাও যেমন খুব গরমের সময় খরা দেখা যায়, আবার অতিরিক্ত বৃষ্টি হলে সেটাও কি হয় না, প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে। সেই বীজগুলি সেগুলো সহন করতে পারে কিনা, সেই ক্ষমতা আছে কিনা, আর সংক্রমণ মুক্ত কিনা। বীজগুলো খুব তাড়াতাড়ি সংক্রমণে ভোগে নাকি সংক্রমণ মুক্ত, বা বীজগুলো সব ঠিকঠাক আছে কিনা, সেইগুলো কিন্তু আগে দেখা দরকার। কারণ ভালো বীজ যদি তুমি না রোপণ করো, তাহলে সেখান দিয়ে উদ্ভিদই হবে না। তুমি খালি বীজ বপন করে গেলে, কিন্তু বীজ দেখলে না কতটা ভালো মানের, তাহলে সেখান দিয়ে তুমি ভালো ফসলও আশা করতে পারো না। কারণ তুমি লাগাবে খারাপ বীজ আর আশা করবে অনেক ভালো 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 চাষ হবে, তাহলে সেটা হবে না। তাহলে তার আগে কি করতে হবে, বীজগুলো দেখে নিতে হবে ভালো কিনা। বেশি ফলন দেবে এমন বীজই চাষিরা পছন্দ করে।
শুধু চাষিরা কেন, সবাই পছন্দ করবে। বেশি ফলন দেবে এমন বীজই তো সবাই চায়। তাই বেশি ফলন দেবে এমন বীজ কিন্তু চাষিরা পছন্দ করেন। ভালো সুস্থ বীজ আর খারাপ বীজ চিনবে কিভাবে? দেখো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে তুমি বীজ তো নিলেই, কিন্তু সেই বীজটা যে ভালো সুস্থ কিনা খারাপ নয় সেটা চিনবে কিভাবে? দেখো, এক মুঠো গমের বীজ নিয়ে জলে ফেলে, এক্ষেত্রে যে কোনো বীজ নিতে পারো। তুমি যদি গমের চাষ করো তাহলে গমের বীজ নেবে, যদি ধানের চাষ করো তাহলে ধানের বীজ নেবে। এক মুঠো গমের বীজ নিয়ে জলে ফেলে ভালো করে নাড়াচাড়া করলে দেখা যাবে কিছু বীজ উপরের দিকে ভাসছে আর কিছু বীজ জলের তলায় চলে গেছে। এর থেকে বোঝা যাবে যে বীজগুলো সংক্রমণ যুক্ত, মানে যে বীজে সংক্রমণ হয়েছে ও নানা কারণে নষ্ট হয়ে গিয়েছে, সেই সব বীজগুলোর ভেতরটা হয় ফাঁপা। তাহলে কি বুঝলে? তুমি যদি এক মুঠো গমের বীজ নিয়ে জলে ফেলে ভালো করে নাড়াচাড়া করো, তাহলে দেখতে পাবে কিছু বীজ উপরের দিকে কি হয় না ভাসে, আর কিছু বীজ কি হয় তলায় চলে যায়। যে বীজগুলো উপরের দিকে ভাসে সেই বীজগুলো তোমাকে বুঝতে হবে যে সংক্রমণ যুক্ত, বা সেই বীজগুলি ভালো নয়। সেই বীজে কি হয়েছে না সংক্রমণ হয়েছে এবং নষ্ট হয়ে গেছে। এবং নষ্ট হয়ে গেলে সেই বীজের ভিতরটা কি হয় না ফাঁপা হয়, যার জন্য ফাঁপা মানে হালকা হয়ে যায়, যার জন্য বীজগুলি কি হয় না উপরের দিকে ভাসতে থাকে। আর যে বীজগুলি ভালো এবং সলিড সেগুলো কি হয় দেহ ভারী থাকে, সেই জন্য কি হয় না জলে তলায় নিচে চলে যায়। আর ভালো সুস্থ জীবগুলো কি হয় ভালো ভালো হওয়ার জন্য, এই ভারী হওয়ার জন্য কি হয় জলে ডুবে যায়। তাহলে এর থেকে তোমরা বুঝতে পারছো যে কোন বীজগুলি ভালো সংক্রমণ মুক্ত এবং কোন বীজগুলি নষ্ট হয়ে গেছে। এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো মতো। দেখো, বীজ যে বপন করলাম, বীজ বপন যন্ত্র। আগেকার সময়ে জমিতে বীজ বোনার জন্য লাঙল ব্যবহার করা হতো। লাঙল দিয়ে জমি চাষ করা হতো এবং সেই মাটি আলগা করা হতো, আলগা মাটিতে বীজ বপন করে দেওয়া হতো, বীজ ছড়িয়ে দেওয়া হতো, সেখান দিয়ে উদ্ভিদ হতো। এখনকার দিনে অবশ্য জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে এখন আর লাঙল ব্যবহার করা হয় না, কারণ লাঙল ব্যবহার করলে অনেকটা সময় লাগতো। গরুর পিঠে লাঙল চড়িয়ে দিত, দিয়ে সেই গরু যতক্ষণ হাঁটবে বা যতটা চলবে তার উপরে ডিপেন্ড করতো কত সময় লাগবে। এখন কি হচ্ছে, এখনকার দিনে অবশ্য জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এর সাহায্যে সঠিক দূরত্ব ও গভীরতায় বীজ বোনা সম্ভব। আগে কি হতো, হ্যাপাজার্ডলি বীজ দেয়া হতো, এখানে কিছু ওখানে কিছু থাকতো, সঠিক দূরত্ব মেনটেন করা হতো না, গায়ে গায়ে হয়ে যেত, বা একসঙ্গে অনেক বীজ হতো, বীজ পড়ে যেত। এই জিনিসগুলো আর এখন হয় না। এখন কি হচ্ছে, সঠিক দূরত্ব এবং গভীরতায় বীজ বোনা সম্ভব। বীজ বপন যন্ত্রের সাহায্যে বীজ বোনা হলে বীজগুলি সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে। তাহলে বীজ বপন যন্ত্রের দ্বারা যখন বীজ বোনা হয় তাহলে তখন বীজগুলো কি হয় না সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে। ফলে কি হয় না পাখিরাও আর ওই বীজের নাগাল পায় না। আগে কি করতো না বীজগুলো ছড়িয়ে দিত, এর ফলে অনেক পাখি ওই বীজগুলো খেয়ে চলে যেত, বা বীজগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। এখন কি হয়, এখন বীজ বপন যন্ত্র আবিষ্কার হয়ে গেছে, তার দ্বারা কি হয় সঠিক দূরত্বে ডিস্টেন্স মেনে এবং গভীরতায় বীজ বোনা সম্ভব হয়। যার ফলে কি হয়, যেহেতু বীজগুলো গভীরে থাকে মাটির নিচে থাকে, এর ফলে কোনো পাখি সেই বীজের নাগাল পায় না, ফলে সময় ও শ্রমের সাশ্রয় হয়। এর ফলে কি হয় কম সময়ও লাগে, আবার শ্রমেরও সাশ্রয় হয়, কম শক্তি খরচ করে বেশি ফল পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে? দেখো, অনেক সময় বীজ বোনার আগে চাষিরা বীজগুলোকে কোনো রাসায়নিকে ডুবিয়ে নেন। অনেক সময় কি করে, যে বীজগুলো বপন করা হবে সেই বীজগুলি বোনার আগে চাষিরা বীজগুলোকে কি করে কোনো রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলোতে ডুবিয়ে নেন। কেন ডুবিয়ে নেন? ওই রাসায়নিক পদার্থগুলো কি করে না বীজগুলোকে জীবাণু সংক্রমণের হাত থেকে বাঁচায়। তাহলে দেখো, যে বীজগুলো আমরা দেখলাম যে হালকা থাকলে সেগুলো খারাপ, আর যেগুলো ডুবে যাচ্ছিল সেগুলো ভালো, সেই ভালো বীজগুলোকে কি করা হয় না রাসায়নিক পদার্থে
চুবিয়ে নেওয়া হয় বা ডুবিয়ে নেওয়া হয়। এবং সেটা কি জন্যে? না সেই রাসায়নিক পদার্থগুলো বীজগুলোকে বিভিন্ন জীবাণু সংক্রমণের হাত থেকে বাঁচিয়ে দেয়। বীজগুলো যখন ফেললে মাটিতে, মাটিতে তো অনেক জীবাণু থাকে, তারা বীজগুলো আক্রমণ করতে পারে, আক্রমণ করে সেই বীজগুলোতে কি করে? না সংক্রমণ ঘটাতে পারে। সেই জন্য কি করা হয়? না বীজগুলোকে একটা রাসায়নিক পদার্থে অনেক অনেক সময় চুবিয়ে নেওয়া হয়। ধান বা কিছু সবজি যেমন টমেটো, পেঁয়াজ বীজ প্রথমে বীজতলায় বোনা হয়। এরপর বীজতলায় চারাগাছগুলো কিছুটা বড় হলে তাদের মধ্য থেকে সুস্থ সবল আর নিরোগ চারাগাছ বেছে নিয়ে চাষের জমিতে লাগানো হয়। দেখবে তোমাদের বাড়িতে যদি কোনোদিন ধান চাষ হয় বা তোমরা লক্ষ্য করবে যারা ধান চাষ করে তারা কি করে? প্রথমে চারা গাছগুলো নিয়ে একটা জায়গায়, আলাদা জায়গায় চারা গাছগুলো কিছুটা বড় করে নেয় এবং বড় করে নিয়ে সেগুলো আবার তুলে নিয়ে গিয়ে কোথায় দেয়? না যেখানে ধান চাষ করা হবে সেই জায়গায় গিয়ে আবার লাগিয়ে দেওয়া হয়। এবং এর ফলে কি হয়? যখন চারা গাছগুলো অল্প বেড়ে ওঠে তার ভিতরে কি থাকে? কিছুটা সুস্থ সবল এবং নিরোগ গাছ থাকে, আবার কিছু চারা গাছ থাকে যে যাদের কি হয়? না পোকা লেগে যায় বা রোগ ধরে যায়। সেই চারা গাছগুলো আলাদা করে ভালো চারা গাছগুলো নিয়ে জমিতে কি হয়? লাগানো হয়। ফলে কি হয়? উন্নত মানের চারা গাছ বেছে নেওয়া সম্ভব হয়। প্রতিস্থাপিত চারা গাছগুলোও মাটির গভীরে মূল প্রবেশ করাতে সক্ষম হয়। যখন একটা সুস্থ সবল চারা গাছ থাকবে সে খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং মাটির গভীরে মূল প্রবেশ করাতে সক্ষম হবে। ফলে কি হয়? ফলনও বাড়ে। কি তাই তো? বুঝতে পেরেছো তাহলে? দেখো এর পরের প্রসেস কি? না চারা গাছ তো লাগিয়ে দিলাম, বা চারা গাছগুলোকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে কি করতে হয়? সার প্রয়োগ করতে হয়। অ্যাডিং ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার্স। তাহলে কি? না সার প্রয়োগ করতে হয়। উদ্ভিদের ঠিকঠাক ভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন হয় কিছু মৌলের। তাহলে উদ্ভিদের ঠিকঠাক ভাবে বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন হয়? না কিছু মৌলের প্রয়োজন হয়। এরাই হলো উদ্ভিদের পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস। আমরা একটু আগে পড়লাম না পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস? সেই মৌলগুলি দেখো উদ্ভিদের কি করে? না পুষ্টি যোগায়। উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলি আবার কি? না দু ধরনের। নিউট্রিয়েন্টস গুলো কত ধরনের? না দু ধরনের। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে মুখ্য খাদ্য উপাদান, মানে প্রাথমিক খাদ্য উপাদান। আর গৌণ মানে সেগুলো অল্প পরিমাণে প্রয়োজন হয়, না লাগলেও চলে। কারণ মুখ্য উপাদান, খাদ্য উপাদান কিন্তু প্রয়োজন, যেগুলো কি না বেশি করে প্রয়োজন তাদের। মুখ্য আর গৌণ মানে বুঝতে পেরেছো আশা করি। মুখ্য আর গৌণের মধ্যে পার্থক্য কি? মুখ্য খাদ্য উপাদান মানে এগুলো ওদের বেশি করে প্রয়োজন। মুখ্য মানে কি? প্রধান। আর গৌণ মানে অতটাও প্রয়োজন নেই, কিন্তু যদি থাকে তাহলে ভালো। যদি উদ্ভিদটা গৌণ খাদ্য উপাদানও পায় তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষে কি হয়? না আরো ভালো হয় বেড়ে ওঠার জন্য। দেখো মুখ্য খাদ্য উপাদান কি কি আর গৌণ খাদ্য উপাদানগুলি কি কি? মুখ্য খাদ্য উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি কি না ওদের মুখ্য উপাদান। আর গৌণ খাদ্য উপাদান দেখো ফেরাস, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, জিঙ্ক এগুলো। এইসব পুষ্টি উপাদানগুলোকে মৌল হিসেবে চিহ্নিত করা হলেও এগুলো আসলে যৌগ হিসেবে উদ্ভিদ থেকে গৃহীত হয়। আমি বলেছিলাম না যে উদ্ভিদ সরাসরি বাতাসে নাইট্রোজেন কি করতে পারে? গ্রহণ করতে পারে না। সেই নাইট্রোজেনকে উদ্ভিদের অর্বুদে উপস্থিত রাইজোবিয়াম সেই নাইট্রোজেন গ্যাসটাকে কি করে? না যৌগে পরিণত করে এবং সেখান দিয়ে উদ্ভিদের পুষ্টি সংগ্রহ হয়। তাহলে কি এই মৌল হিসেবে চিহ্নিত করা হলেও, পুষ্টি উপাদানগুলিকে মৌল হিসেবে চিহ্নিত করা হলেও কিন্তু এগুলো আসলে যৌগ হিসেবে উদ্ভিদ থেকে গৃহীত হয়। মাটি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি সরবরাহ করে। তাহলে কারা করে? না মাটি। মাটিতে তো সবকিছুই থাকে, আর মাটি থেকে উদ্ভিদ বেড়ে উঠছে, তাই মাটি উদ্ভিদের এই পুষ্টি উপাদানগুলো কি করে? না সরবরাহ করে। উদ্ভিদের বেড়ে ওঠার জন্য এই পুষ্টি উপাদানগুলি খুবই জরুরি। অবশ্যই এই পুষ্টি উপাদানগুলো উদ্ভিদের বেড়ে ওঠার জন্য কিন্তু খুবই জরুরি। দেখো কিছু মুখ্য খাদ্য উপাদান এবং গৌণ খাদ্য উপাদানের উদাহরণ রয়েছে, এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবে।
কোশ্চেনে আসবে যে উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদান বা কয়েকটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর উদাহরণ দাও, আবার কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস এর উদাহরণ দাও। সুতরাং এগুলো মনে রাখবে অবশ্যই। কোনো কোনো অঞ্চলে চাষিরা হয়তো একই জমিতে একটার পরে একটা ফসল ফলিয়ে যান বা একই ফসল বারবার চাষ করেন। জমি কখনোই অনাবাদি হিসেবে ফেলে রাখেন না। দেখো, আবার কোনো কোনো জায়গায় কি হয় না, চাষিরা একই জমিতে একটার পরে একটা ফসল ফলিয়ে যান বা একই ফসল বারবার চাষ করেন। এর ফলে কি হয় দেখো, মাটিতে তো একটা উর্বরতা থাকতে হয় একটা উদ্ভিদের জন্য। একটা মাটি আমরা একটু আগে দেখলাম না, বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্য বিভিন্ন রকমের মাটির প্রয়োজন। তাহলে একটা জায়গায় যদি বারবার অন্য অন্য উদ্ভিদের চাষ করা হয় বা একই উদ্ভিদের চাষ যদি বারবার করা হয়, তাহলে সেই মাটির উর্বরতাটা কি হয়, নষ্ট হয়ে যায়। কারণ প্রথমবার তুমি যে উদ্ভিদের চাষ করছো বা ফসল ফলাচ্ছ, তখন যে মাটির মধ্যে যে উর্বর শক্তিটা ছিল, সেই উদ্ভিদটা যখন বড় হচ্ছে, চাষ হয়ে যাচ্ছে, ফসল ফলে যাচ্ছে, তুমি ফসল তুলে নিচ্ছ, তখন সমস্ত মাটির উর্বর শক্তিটা সেই উদ্ভিদের মধ্যে বা সেই ফসলগুলোর মধ্যে চলে যায়। এরপর কি হয়, মাটিতে উর্বর শক্তি থাকে না। আবার যদি ওই মাটির উপরে তুমি আবার চাষ করো, তাহলে কি হয়, ফসল কিন্তু ভালো মতো আগের মতো হবে না। সেটাই এখানে বলছে, জমি কখনোই যদি অনাবাদি না রাখে বা ফেলে না রাখে, বারবার যদি চাষ করা হয় একই জমিতে, তাহলে ভেবে দেখো মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলির কি অবস্থা হবে। কি অবস্থা হবে দেখি আমরা। একই জমিতে বারবার ফসল ফলানো হলে মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো কি হয়, ফুরিয়ে আসে। আমরা যেটা বলছিলাম যে একই জমিতে যদি বারবার চাষ করা হয়, প্রথমবার যখন চাষ করছো সেই সময় মাটিতে যে উর্বর শক্তিটা থাকে, সেই প্রথমবার যে ফসলের চাষ করা হচ্ছে, সেই ফসলগুলো সেই পুষ্টি উপাদানগুলি নিয়ে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সেই মাটিতে পুষ্টি উপাদানগুলো কি কমে আসে বা ফুরিয়ে যায়। তাই চাষের জমিতে সার মেশাতে হয়, যাতে মাটি উদ্ভিদের হারিয়ে যাওয়া পুষ্টি উপাদানগুলি আবার ফিরে পায়। কি তাই তো? যখন মাটিতে পুষ্টি উপাদান শেষ হয়ে যাবে প্রথমবার ফসল ফলানোর পরে, আবার তাহলে সেই পুষ্টি উপাদানগুলি মাটিতে ফিরিয়ে আনতে কি করা হয় না, সার মেশাতে হয়, যাতে মাটি উদ্ভিদের হারিয়ে যাওয়া পুষ্টি উপাদানগুলো আবার কি করে না, ফিরে পায়। অর্থাৎ মাটিতে থাকা উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি পুষিয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হয় যেসব পদার্থ, তারাই হলো সার। তাহলে বুঝতে পারলে সার কি। মাটিতে যখন পুষ্টি উপাদানগুলি শেষ হয়ে যায়, আবার সেই পুষ্টি উপাদানগুলি মাটিতে ফিরিয়ে আনতে যে পদার্থটা সাহায্য করে, তার নামই হলো সার। এই সার আবার কি হয় না, দু ধরনের হয়, জৈব সার আর অজৈব সার। জৈব সার এবং অজৈব সার, তাহলে কি হচ্ছে না, সার দু ধরনের, এক হলো জৈব সার এবং অজৈব সার। এই দু ধরনের সার নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। এই অবধি তোমরা সবাই কি বুঝতে পেরেছো? যদি কারোর কোনো কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে বলো, আমি সেটা আবার তোমাদেরকে বলে আমি আগাবো। চলো, ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা।